তেরো নম্বর অঙ্কটা কি বলছে? মিস্টার এ দাস ইজ অ্যান এমপ্লয়ি অফ নেলসন কোম্পানি, সাবমিট দ্য ফলোইং পার্টিকুলার অফ হিজ ইনকাম ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 22-23। তাহলে মিস্টার এ দাসের স্যালারি বের করতে বলেছে। তাহলে প্রথমে গল্পটা লিখতে হয়, মনে আছে তো? গল্পটা লিখ। কি লিখবি? কম্পিউটেশন অফ লিখতে থাক। কম্পিউটেশন অফ ইনভার্টেড কমার মধ্যে লিখবি ইনকাম ফ্রম স্যালারি। কম্পিউটেশন অফ ইনভার্টেড কমার মধ্যে লিখবি ইনকাম ফ্রম স্যালারি অফ, কার নামের করছি? নামটা কি ছিল? মিস্টার এ দাস। অফ মিস্টার এ দাস, কমা দিয়ে লেখ আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, যেমন লেখা ছিল আগের অঙ্কগুলো, পুরো পুরো সেম দেখে দেখে টুকবি। আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? তো ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার কত বল আমাদের? অ্যাসেসমেন্ট ইয়ার কত? 2023-24 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2022-23। রুপিসে দুটো ঘর পর অঙ্ক হয়ে যাবে, সেটা লিখে দিতে হবে আগে। এবার কি বলছে কোশ্চেনটা পর, ওরা লিখে না, বলছে বেসিক স্যালারি, একটু নতুন অঙ্ক ছিল এটা, হ্যাঁ প্রথম পয়েন্টের জন্য অঙ্কটা করাচ্ছি। বেসিক স্যালারি বলেছে কি, বলছে অন এপ্রিল 2022, ঠিক আছে? অন এপ্রিল 2022 রুপিস 5,000 পার মান্থ, মানে স্যালারি কত করে? প্রতি মাসে 5,000 টাকা করে, এবং স্যালারি ওর বাড়বে, ঠিক আছে? ইনক্রিমেন্ট হবে, প্রতি মাসে 200 টাকা করে বাড়বে, ঠিক আছে? বলছে ইনক্রিমেন্ট অফ রুপিস 200 পার মান্থ ফল ডিউ অন 1st জানুয়ারি এভরি ইয়ার, অর্থাৎ প্রতি বছর জানুয়ারি মাসে, প্রতি বছর কিন্তু, হ্যাঁ প্রতি মাস না কিন্তু, প্রতি বছর জানুয়ারি মাসে 200 টাকা করে স্যালারি বাড়বে, ঠিক আছে? ডিয়ারনে, তাহলে এটা করে নে, স্যালারিটা করে নে আগে, স্যালারিটা করে নে। তাহলে বল ওর এপ্রিল মাসের 22 সালে, আচ্ছা আমাদের প্রিভিয়াস ইয়ার কত বললাম? 22-23। কত বললাম প্রিভিয়াস ইয়ার? 22-23। এপ্রিল মাসে ওর স্যালারি কত ছিল বল? এপ্রিল মাসে স্যালারি কত ছিল? 5,000 টাকা। বলছে প্রতি বছর জানুয়ারি মাসে ওর স্যালারি বাড়বে কত করে? 200 টাকা করে বাড়বে। তাহলে এপ্রিল মাসে, জানুয়ারি মাসে 200 টাকা করে বাড়বে, তাহলে এপ্রিল মাসে তো 5,000 টাকা ছিল, ঠিক আছে? তাহলে মে মাসে কত হবে? 5,000 টাকা। জুনে কত? 5,000 টাকা। জুলাইতে কত? 5,000 টাকা। আগস্টে 5,000 টাকা। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পুরো 5,000 টাকা করে হলো। ঠিক 23 সাল যখন শুরু হবে, জানুয়ারি মাসে 200 টাকা করে বাড়বে বলেছে, তাই তো? তাহলে জানুয়ারি মাসে হলো 5,200, ফেব্রুয়ারি মাসে 5,200, আবার মার্চ মাসে 5,200। বুঝতে পারলি কি বললাম? তাহলে 5,000 টাকা ক মাস হলো? 9 মাস। আর 5,200 ক মাস হলো? 3 মাস। বুঝতে পারছিস ওটা কি বলি? লাইনটা পর বারবার করে। ওর প্রতি মাসে স্যালারি 5,000 টাকা করে বলেছে এপ্রিল 22। এপ্রিল 22, তুই অঙ্কটা করছিস কোন বছরের? এপ্রিল 22 থেকে, লিখে লিখে দেখাচ্ছি তোর বুঝতে সুবিধা হবে। ধর এখানে লিখে লিখে দেখাচ্ছি, বলছে তোর এপ্রিল 22 এই তারিখে তোর স্যালারি ছিল কত টাকা করে? 5,000 টাকা করে। বলছে প্রতি বছর জানুয়ারি মাসে স্যালারি 200 টাকা করে বাড়বে, প্রতি বছর বাড়বে, বুঝলি? প্রতি বছর কি বল? দেখাই যাচ্ছে না। ও, শুনলেই হবে, আমি তো দিয়ে দেবো। হ্যাঁ বল।
আলাদা করছে বলে তো নাকি এপ্রিল 22 তো স্যালারি ছিল কত 5,000 টাকা। এবার 200 টাকা করে প্রতি মাসে স্যালারি বাড়বে। কবে বাড়বে? জানুয়ারি মাসে 200 টাকা করে বাড়বে। জানুয়ারি মাসে 200 টাকা করে বাড়বে। জানুয়ারি মাসে 200 টাকা করে বাড়বে। ঠিক আছে তো? তাহলে এপ্রিল 22 5,000 টাকা ছিল। জানুয়ারিতে এখানে নেই, আবার পরের বছর জানুয়ারিতে যাবে। মানে জানুয়ারি 23 200 টাকা বাড়বে। তাহলে এপ্রিল 22 5,000 টাকা। মের 22 5,000 টাকা হলো। তাই তো? জুনের 22 জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এগুলো কি টুকটাক জাস্ট বোঝাচ্ছি। 22 22 22 5,000 টাকা করে। ঠিক আছে তো? এইগুলো সব হলো। তাহলে এপ্রিল থেকে পুরো ডিসেম্বর 22 অব্দি 5,000 টাকা করেই পাচ্ছি। প্রতি মাসে 5,000 টাকা করে পাচ্ছিস। এবার রইল আর কি মাস বল? কি জন্য জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আরো 3 মাস বাকি আছে। জানুয়ারি 23, ফেব্রুয়ারি 23, 200 টাকা করে বাড়বে। 5,200, 5,200, টোটাল হবে স্যালারি। ঠিক আছে? পরীক্ষা কিভাবে করবো? না, না, অনেক সময় লাগে। তাহলে আমি কি বুঝতে পারলাম? এটুকু তো বোঝানোর জন্য করলাম। তাহলে কি হয়েছে? তোর স্যালারি কত করে ছিল? মানে আমাদের অঙ্কটা করতে হবে 22 23 এর স্যালারি বের করতে হবে। 22 মানে 1/4/22 থেকে 31/3/23 এই পিরিয়ডের স্যালারি তোকে বের করতে হবে। এই পিরিয়ডের স্যালারি বের করতে হবে। তোর 22 সালে স্যালারি কত ছিল বল? স্যালারি বাড়বে কবে? জানুয়ারি মাসে, মানে 23 বাড়বে। তাহলে এপ্রিল থেকে কাউন্ট কর। এপ্রিল থেকে ডিসেম্বর অব্দি ক মাস আছে? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাস। তাহলে 5,000 টাকা পাবি 9 মাস। তাহলে 200 টাকা বাড়লো, তাহলে কত হলো? 5,200। 5,200 ক মাস পাবি? 3 মাস। বোঝা গেল? কিছুই না। তার মানে এখানে যখন অঙ্কটা করবি, লেখ। ওটা কিছু বোঝানোর দরকার নেই। এখানে লেখ বেসিক স্যালারি, লেখ মেন অঙ্কে, লেখ বেসিক স্যালারি। মেন অঙ্কে লেখ বেসিক স্যালারি 5,000 ইন্টু 9। আমি বোঝালাম, দেখ ভালো করে দেখ, বুঝতে পারলি কিনা বল। বুঝেছিস তো? এটা হচ্ছে একটু ইনক্রিমেন্ট ওয়ালা সাম। যদি ইনক্রিমেন্ট ওয়ালা সাম দেয় তখন পারবি না, এটা জানতে হবে। বুঝতে পারলি কি করে করলাম, নাকি বুঝিসনি? বল, বুঝেছিস তো কি বললাম? প্লাস 5,200 ইন্টু 3 কত হচ্ছে বল? 60,600। জানিস ক্যালকুলেটর একবারে কি করে করলাম? নে ক্যালকুলেটর নে। লেখ ক্যালকুলেটর, লেখ 5,000 ইন্টু 9, লেখ 5,000 ইন্টু 9 এম প্লাস, দেখ ওখানে এম প্লাস আছে, ক্যালকুলেটর দেখ এম প্লাস স্টেপ। ঠিক আছে? 5,000 ইন্টু 9 লিখে এম প্লাস স্টেপ। ঠিক আছে তো? তারপর 5,200 ইন্টু 3, লেখ 5,200 ইন্টু 3 কর। ঠিক আছে তো? আবার এম প্লাস মার, তারপর এবার সি মার। কি দেখছিস জানো আবার দেখ করছি, দেখ আবার বলছি শোন। সবাই লেখ ক্যালকুলেটর, লেখ 5,000 ইন্টু 9। ঠিক আছে? হয়েছে তো? আর কিছু টিপতে 5,000 ইন্টু 9 করলি, তারপর এম প্লাস, দেখ ক্যালকুলেটর ডান দিকে আছে এম প্লাস মার, এম প্লাস। হুম এম প্লাস ইকুয়াল টু তো হ্যাঁ, ওটাই তো আছে এম প্লাস। আর কি আছে? এম প্লাস মানলি। তারপর ক্যালকুলেটর লেখ 5,200 ইন্টু 3, 5,200 ইন্টু 3 করেছিস তো? তারপর আবার এম প্লাস মার, তারপর এম আর সি মার। তো বাবা ভালো সিস্টেম, ভালো। বুঝেছিস তো? একবারে হয়ে গেল, আর কিছু মুছতে হলো না, কাটাকাটি রাফ করে লিখতে হলো না। বুঝতে পারলি ব্যাপারটা? শুনলি তাহলে? লিখেছিস সবাই 60,600? বেসিক স্যালারি লেখ 60,600 লিখেছিস তো? এবার দেখ, ডাউট থাকলে জিজ্ঞাসা করে নিবি। কিছু নেই, অঙ্কটার কোনো ডাউট হবে না, শুধু এইটাই বলাচ্ছিল। বেসিক স্যালারি কম্পিউটার ডিএ কি বলেছে? বেসিকের ওপর 125%। তাহলে লেখ 60,600 ইন্টু 125%। লেখ ডিএ 60,600 ওপর 125%, কত টাকা? 75,75,000। 75,750 টাকা। ঠিক আছে? নেক্সট কি বলেছে দেখ? স্যার 75,75,000। 75,750। দাঁড়া না, কথা আমি যেটুকু বলি সেটুকু কর।
তুই তো ক্যালকুলেটার টাইপই করতে পেরেছিস, করে যেন ভুল হয়েছে তোর। তুই ক্যালকুলেটার লেখ, 60,600 ওপর 125 গুণ করেছি, পার্সেন্টেজ কে দেবে? ও আচ্ছা, পার্সেন্টেজটা দে। তো ওটা লিখেছিস তো? নেক্সট কি বলেছে, আগের দিন করেছিলাম সেটা 3 নম্বর পয়েন্টটা, রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি মানে আগের দিন বলেছিলাম, মনে আছে তো? বিনা ভাড়ায় বাসস্থান। ঠিক আছে, একটা এমপ্লয়ি ধর কলকাতায় থাকে, ও চাকরি পেয়েছে বোম্বেতে, তাহলে বোম্বেতে ওকে তো একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে। থাকার ব্যবস্থা না করে দিলেও কাজ করবে কি করে? ঠিক আছে তো? এই যে থাকার ব্যবস্থা কে করে দেবে? মালিক করে দেবে। সে মালিক নিজের বাড়িতেও ব্যবস্থা করতে পারে, আর যদি নিজের বাড়িতে জায়গা না থাকে তখন বাড়ি ভাড়া করে দেবে। এই কোশ্চেন পড়ে বুঝতে হবে রেন্ট ফ্রি মানে কি? বিনা ভাড়া। রেন্ট ফ্রি, বিনা ভাড়া। রেন্ট মানে ভাড়া, আর ফ্রি মানে বিনা, কিছুই দিতে হবে না, ফ্রিতে, কোনো ভাড়া দিতে হবে না। রেন্ট ফ্রি ফার্নিশ, ফার্নিশ মানে যেই ঘর ব্যবস্থা করে দেবে সেই ঘরের মধ্যে বিভিন্ন রকমের ফার্নিচার আছে, তাকে বলে ফার্নিশ, বলেছিলাম। অ্যাকোমোডেশন মানে থাকার জায়গা, বাসস্থান। রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। কোথায় ব্যবস্থা করে থাকার জায়গা কোথায় দিচ্ছে? কলকাতায়। কলকাতায় থাকার জায়গা দিচ্ছে, ঠিক আছে তো? কাকে প্রোভাইড করে দিচ্ছে? মালিক কর্মচারীকে, ঠিক আছে তো? ফর হুইচ দ্য এমপ্লয়ার পে রেন্ট অফ রুপিস 2000 পার মান্থ। স্যার লাইনটার মানে আমি তোকে বলে দিচ্ছি, মালিকের বাড়িতে জায়গা নেই থাকার মতো, তাহলে মালিক কি করে দিয়েছে? মালিক একটা ঘর ভাড়া করে দিয়েছে, যেই ঘরের ভাড়া প্রতি মাসে কত করে? 2000 টাকা করে। স্যার টাকাটা কে দেবে? মালিকই দেবে। মালিকই দেবে, 2000 টাকা করে প্রতি মাসে দেবে। তাহলে আমি তোদের নিয়ম শিখিয়েছিলাম, যদি ভাড়া বাড়িতে হয় তাহলে রুল কি হয় বলেছিলাম, নোট লিখিয়ে দিয়েছিলাম। নিজের বাড়িতে হলে কি হবে, ভাড়া বাড়িতে হলে কি হবে। তবু একবার বলেছি, নিজের বাড়িতে হলে জানতে হবে সেই শহরের জনসংখ্যা কত। বলেছিলাম নিজের বাড়ি হলে শহরের জনসংখ্যা কত। যদি জনসংখ্যা যদি 25 লাখের বেশি হয় তাহলে 15% অফ স্যালারি। যদি 10 লাখ থেকে 25 লাখের মধ্যে হয় 10% অফ স্যালারি। আর যদি 10 লাখের কম হয় তাহলে 7.5% স্যালারি। এগুলো পড়তে হবে, কিন্তু এগুলো পড়তে হবে, থিওরিও আসে পরীক্ষায়, এগুলো পড়তে হবে, হ্যাঁ। কিন্তু এখানে কি বাড়িটা কি নিজের বাড়ি থাকতে দিয়েছে নাকি ভাড়া বাড়ি? ভাড়া বাড়িতে স্যার থাকতে দিয়েছে। ভাড়া বাড়িতে, ভাড়া বাড়ির নিয়ম হচ্ছে উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। কি বললাম? উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। ঠিক আছে, রেন্ট পেড আর 15% অফ স্যালারি, দুটোর মধ্যে যেটা ছোট। দুটোর মধ্যে যেটা ছোট, রেন্ট পেড আর 15% অফ স্যালারি, দুটোর মধ্যে যেটা ছোট। তো চ লিখি, অঙ্কটা করি, হ্যাঁ। ওয়ার্কিংস করবো এটার জন্য, এটার জন্য ওয়ার্কিংস করবো। কর আমার সঙ্গে সঙ্গে লেখ। কি লিখবি? যে কথা বলছি লিখ। লেখ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। লেখ, কি বললাম? লেখ, বল কি বললাম? লেখ রেন্ট ফ্রি, লেখ রেন্ট ফ্রি, আমার সঙ্গে সঙ্গে লেখ রেন্ট ফ্রি ফার্নিশড, রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। কি লিখলাম বল? রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। লিখলি তো? কি লিখলি বল? রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। ফার্নিশড মানে বুঝেছিস? ফার্নিশড মানে কি? যেই ঘরে দেবে ফার্নিচার থাকবে তাকে বলে ফার্নিশড। আচ্ছা, এই যে ঘরটা দেবে এটা কি মালিকের নিজের বাড়ি না ভাড়া বাড়ি? ভাড়া বাড়ি। তাহলে ব্যাকেটে একটা কথা লিখে রাখ, অ্যাকোমোডেশন। লেখ অ্যাকোমোডেশন ইজ টেকেন অন হায়ার। মানে বুঝতে পারলি? হায়ার মানে ভাড়া করা, টেকেন অন হায়ার, হায়ার মানে হচ্ছে HIRE, টেকেন অন হায়ার। কি লিখলাম? আমি বলছি শোন, কি বললাম ব্যাকেটে? অ্যাকোমোডেশন ইজ টেকেন অন হায়ার। কি বললাম? অ্যাকোমোডেশন ইজ টেকেন অন হায়ার। লিখেছিস? পুরো লেখা হয়েছে? এবার লিখ, কি লিখবো? প্রথমে লিখবো রেন্ট পেড। কি লিখবো? রেন্ট পেড। কত টাকা করে ভাড়া দিয়েছে বল? কত টাকা করে ভাড়া দিয়েছে? 2000 টাকা করে ভাড়া দিয়েছে। তাহলে 2000 টাকা করে যদি প্রতি মাসে ভাড়া দেয়, 2000 ইন্টু 12 কত হবে? 24,000। 2000 ইন্টু 12 24,000। দেখুন, আর কি হয়? 15% অফ স্যালারি। লেখ 15% অফ স্যালারি। কি লিখলাম? 15% অফ স্যালারি। স্যালারি তো করবো, আমি করে দেখাবো, সব করে দেখাবো, দাঁড়া, ওয়েট করতে হবে। 15% অফ স্যালারি লিখে রাখ, তারপরে বলছি। 15% অফ স্যালারি, ঠিক আছে? বলছি, কোশ্চেনটা পড়ি। আচ্ছা, এবার কি বলেছে দেখ, ওটা তো করবো, 3-এরটা করবো। 4-এরটা কি বলেছে? টেলিফোন বিল 3,500 টাকা পেড বাই হিজ এমপ্লয়ার। কোন বই? কি সাবজেক্ট পড়া আছে? ওখানে বলে টেলিফোন বিল পেড বাই দ্য এমপ্লয়ার। তো এগুলো সবাই একটা করে বলতে হবে।
আসছে আচ্ছা, টেলিফোন বিল পেড বাই দ্য এমপ্লয়ার। টেলিফোন বিল আগের দিন বলেছিলাম না, টেলিফোন বিলটা কি লেখা আছে এখানে? এই টেলিফোন বিলের টাকাটা পেমেন্ট করে দিচ্ছে কে? মালিক। কে পেমেন্ট করছে টেলিফোন বিলের টাকা? তা মালিক যদি, আগের দিন বলেছিলাম, মালিক যদি কিছু পেমেন্ট করে দেয় তাকে কি বলা হয়? পারকিউজিটস বলেছিলাম, মনে আছে? মালিক যদি কোনো টাকা পয়সা দিয়ে দেয় তাকে কি বলে? পারকিউজিটস। তাহলে টেলিফোন বিল পেড বাই দ্য এমপ্লয়ার, ঠিক আছে, এটা এক ধরনের পারকিউজিটস। কিন্তু এটা কি ধরনের পারকিউজিটস? পরীক্ষায় শর্ট কোশ্চেন দিতে পারে। ধর পরীক্ষা যে শর্ট কোশ্চেন দেয়, বলে একটা ট্যাক্স ফ্রি পারকিউজিটসের নাম লেখো, তখন বলবি টেলিফোন বিল। মনে রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য। তাহলে কি বললাম? টেলিফোন বিল যদি মালিক দিয়ে দেয় তখন তাকে কি পারকিউজিটস বলে? ট্যাক্স ফ্রি পারকিউজিট। পারকিউজিট বুঝতে পারলি? মালিক যদি দেয় তাকে পারকিউজিটস বলে, কিন্তু টেলিফোন বিল হচ্ছে ট্যাক্স ফ্রি পারকিউজিটস। বোঝা গেল কি বললাম? এটা মনে রাখতে হবে। তাহলে কি বললাম একটা ট্যাক্স ফ্রি পারকিউজিটসের নাম বলো, যদি বলে এসে কিউ, তাহলে কি বলবি? টেলিফোন বিল পেড বাই দ্য এমপ্লয়ার হচ্ছে ট্যাক্স ফ্রি পারকিউজিটস, মনে রাখতে হবে। তো চিলড্রেন এডুকেশন বিল, দেখ, চিলড্রেন এডুকেশন বিল পেড বাই দ্য এমপ্লয়ার। ছেলে মেয়ে পড়াশোনা করবে, এমপ্লয়ি, তার বিল হয়েছে, এটা মালিক পেমেন্ট করে দিচ্ছে। কত টাকা পেমেন্ট করছে বল? 12,000 টাকা। কত টাকা পেমেন্ট করছে? 12,000 টাকা। পুরোপুরি এটা ট্যাক্সেবল, ঠিক আছে? তাহলে এখানে আর কোনো ঝামেলা নেই, অঙ্কটা করে দিই। এখানে এই অঙ্কে স্যালারি বলতে কি বোঝানো হয়েছে? এখানে স্যালারি বলতে দুটোই আইটেম আছে, দেখ, একটা বেসিক আর একটা ডিএ। স্যালারি বলতে এই অঙ্কে দুটো, আরো অনেক আইটেম আছে, কিন্তু এখানে দুটোই আছে। স্যালারি বলতে কি বলবো? বেসিক আর ডিএ। তাহলে এখানে 15% অফ স্যালারি, মানে স্যালারি বলতে কি? এখানে নিচে একটু নিচে লিখছি, এই অঙ্কে স্যালারি বলতে বেসিক প্লাস ডিএ। লেখ স্যালারি ইকুয়াল টু, লেখ, লেখ নিচে লেখ, 1-2 লাইন ছেড়ে লেখ, স্যালারি ইকুয়াল টু বেসিক প্লাস ডিএ। তাহলে বেসিক কত ছিল বল? 60,600, তাই তো? আর ডিএ কত ছিল? 75,750, তাই তো? দুটো যোগ কর, 60,600 যোগ 75,750 কত হচ্ছে? 1,36,350। কত হলো? লেখ, 1,36,350, লিখিস তো? এর ওপর 15%, এর ওপর 15% লেখ। 1,36,350 কোথায় করবো? ওই উপরে লিখলাম না 15% অফ স্যালারি, ওখানে লিখবি 1,36,350 ওপর 15% করে, দেখ কত বেরোচ্ছে। 20,452.5, মানে 20,453 বলতে পারিস তুই। 20,453। তাহলে বল এই দুটো অ্যামাউন্টের মধ্যে ছোট অ্যামাউন্ট কোনটা? নিচেরটা। তাহলে লেখ, দাগ দিয়ে লেখ 20,453। ওই জিনিসটা কি লিখলাম? কি বললাম বুঝতে পারলি তো? দাগ দিয়ে লেখ 20,453। লিখেছিস? কোথায় লিখেছিস? নিচে দাগ দে 20,453। হ্যাঁ, দাগ দে, দাগ দিয়ে ছোট অ্যামাউন্টটা লেখ 20,453, বা যারা 52 করেছে 52। এই যেটা বেরোলো না, এখানটায় ব্যাকেটে লিখে রাখ, ব্যাকেটে লিখে রাখ, বেটার হবে। হুইচ এভার ইজ লোয়ার, তাই তো? এটা কি করে বের করলি তুই? হুইচ এভার ইজ লোয়ার, যেটা ছোট। এই 20,453 তুই কি করে বের করলি? এই 20,453 কি করে বেরোলো? স্যার এই দুটোর মধ্যে যেটা ছোট সেটাই তো লিখলাম, তো লিখতে হবে তো হুইচ এভার ইজ লোয়ার, ঠিক আছে তো? হলো এত অবধি। এর সাথে যোগ করবো কি? যদি ফার্নিচার দেয় তাহলে ফার্নিচার যোগ করতে হবে, যদি ফার্নিচার দেয় ফার্নিচার যোগ করতে হবে। ফার্নিচার দিয়েছে? হ্যাঁ স্যার ফার্নিচার দিয়েছে। দেখ ফার্নিচার দিয়েছে ওকে, দেখ কোশ্চেন পর, কোশ্চেন পর, ফার্নিচার কত টাকার ফার্নিচার দিয়েছে দেখ। এখানে কি বলেছে? বলছে ফার্নিচার কস্টিং 15,000 টাকা প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার। তাহলে ফার্নিচার, ভালো করে শোন, ফার্নিচার মালিকের নিজের থাকতে পারে, আর যদি নিজের না থাকে তাহলে কি করবে? ভাড়া করে দেবে। এটাকে মালিক নিজের ছিল না ভাড়া করে দিয়েছে? মালিকের নিজের ছিল। নিজের ছিল। স্যার কি করে বুঝলেন? যদি ভাড়া করে দিত লেখা থাকতো হায়ার চার্জেস, প্রতি মাসে ভাড়া এত টাকা করে, বলেনি। এখানে ফার্নিচার কস্টিং 15,000 টাকা ইজ প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার। মালিক ফার্নিচার প্রোভাইড করেছে, 15,000 টাকার ফার্নিচার প্রোভাইড করেছে। তাহলে স্যার 15,000 টাকা আসবে না, এর 10% আসে। যত টাকা মালিকের যদি ফার্নিচার থাকে তার 10% হয়। কি বললাম? মালিকের নিজের যদি ফার্নিচার থাকে তাহলে তার 10% হবে। আর যদি মালিক যদি বলে না না আমার কাছে ফার্নিচার নেই, ভাড়া করে এনে দেবো, প্রতি মাসে 1,000 টাকা করে ভাড়া দিতে হবে, তখন 1,000 × 12 হবে। এটা হচ্ছে নিয়ম। তাহলে লেখ, অঙ্কে চলে যা, কস্ট অফ ফার্নিচার বলে লেখ, লেখ এই যোগ দিয়ে লেখ কস্ট অফ ফার্নিচার।
কস্ট অফ ফার্নিচার কত হবে? 15,000 টাকার উপর 10%, 1500 টাকা। কত হচ্ছে যোগ করে? 21,953 দেখে নে। 21,953, ঠিক আছে। হলো? কত হলো বল? 21,953 কমপ্লিট। মেন অঙ্কে চলে আসি, এবার মেন অঙ্কে চলে আয়। হয়েছে 21,953 লেখা সবার? মেন অঙ্কে চলে আয়। হয়তো লেখা হয়েছিল তো? না আচ্ছা নে, লিখে নে। বুঝে? মেন অঙ্কে চলে আয়, মেন অঙ্কে আয়, দেখ দুটো হলো তো। মেন অঙ্ক মানে কি? ওপরে লিখবি কি বলতো? পারকিউজিটস লেখ। সরি, বলছি। পিইআর, পিইআর কিউইউআই, পিইআর কিউইউআই এসআইটিআইইএস। কি বললাম? পিইআর কিউইউআই এসআইটিআইইএস, পারকিউজিট। সেকশনটা অবশ্যই লিখতে হবে। আন্ডার সেকশন 17 ইউ/এস দে, তারপর 17 লেখ, 17। তারপর থেকে কি করে রিড করতে হয়? আন্ডার সেকশন 17 সাবসেকশন 2, ঠিক আছে। ইউএস 17 লিখলি, তারপর ব্র্যাকেট ওপেন করে লিখবি 2, ঠিক আছে তো? লিখেছিস? কি লিখবি এখন যেটা বের করলি? কি বের করলি? রেন্ট ফ্রি, লেখ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, যেটা তুই বের করলি। লেখ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। কত টাকা বের করলি? 21,000 বল। 953 লিখে দে, ঠিক আছে। বসিয়ে দিলাম, আর দুটো লাইন বাকি আছে, শেষ হয়ে যাবে ওটা। এরপর কি বলেছিল মনে পড়ে? টেলিফোন বিল, লেখ টেলিফোন বিল পেড বাই দ্য এমপ্লয়ার, লেখ এর মধ্যে লিখবি টেলিফোন বিল পেড বাই দ্য এমপ্লয়ার। এটা কি বললাম? কি পারকিউজিট বললাম? ট্যাক্স ফ্রি। ব্যাকেটে লিখে রাখ ট্যাক্স ফ্রি, ব্যাকেটে প্রত্যেকে লেখ ট্যাক্স ফ্রি। তাই এখানে ড্যাশ নীল হবে, টাকা আসবে না। ট্যাক্স ফ্রি হলে টাকা আসে না। যেমন এটা কি? এটাও তো পারকিউজিট, 21,953। এটাকে বলে ট্যাক্সেবল পারকিউজিটস, এর উপর ট্যাক্স নেবে। কিন্তু টেলিফোন বিল ট্যাক্স ফ্রি, তাই এখানে টাকাটা বসলো না। বুঝলেন? টাকা বসলো মানে ট্যাক্স ফ্রি। লাস্ট পয়েন্ট কি ছিল? চিলড্রেন এডুকেশন বিল পেড বাই দ্য এমপ্লয়ার, লেখ লাস্ট পয়েন্ট, তাহলে শেষ হয়ে যাচ্ছে অঙ্কটা। চিলড্রেন এডুকেশন বিল পেড বাই দ্য এমপ্লয়ার। কত টাকা? 12,000 টাকা। সেই অঙ্কটা যোগ করে দে, অঙ্ক শেষ। যোগ করে বল কত? 60,600 যোগ 75,750 যোগ 21,953 যোগ 12,000, কত হচ্ছে? 1,70,303 হলো তো? কত হলো বল? 1,70,000 কত? বল 1,70,303। এটাকে যেটা বলছি সেই কথাটা লিখবি, হ্যাঁ? সর্দা কেটে বেরিয়েছে। 1,70,303 যেটা বেরোলো তাকে কি বলে? লেখ গ্রস ইনকাম ফ্রম স্যালারি। কি বলে? গ্রস ইনকাম ফ্রম স্যালারি, লেখ। যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। কথা বলিস না, যেটা বললাম সেটা লেখ। কি বেরোলো বল? গ্রস, লেখ গ্রস ইনকাম ফ্রম স্যালারি। কোশ্চেন পর, কোশ্চেনে কি বের করতে বলেছে তোকে? গ্রস ইনকাম ফ্রম স্যালারি বের করতে বলেছে নাকি ইনকাম ফ্রম স্যালারি বের করতে বলেছে? কোশ্চেন পড়ছি।
এ দেখ কোশ্চেনে বলেছিল কি, দেখ ইনকাম ফ্রম স্যালারি, দেখেছিস তো কি বের করতে বলছে, তাহলে গ্রস তো বের করতে বলেনি, তাহলে গ্রসের পর আরো একটু কিছু করতে হবে, তাহলে ইনকাম ফ্রম স্যালারি বেরোবে, ঠিক আছে তো? তাহলে দেখ কি করতে হয়, যেটা পরবর্তী অঙ্কে এটাই বলবে করতে, ঠিক আছে? সব কটা অঙ্কে এটাই বলবে, আর ফাইনাল এটাই বলবে, গ্রস বলে না, ওরা ইনকাম ফ্রম স্যালারি বের করতে বলে। তাহলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি থেকে কিছু বাদ দে, তাহলেই বেরিয়ে যাবে ইনকাম ফ্রম স্যালারি, বুঝতে পারলি তো? গ্রস ইনকাম ফ্রম স্যালারি থেকে কিছু বাদ যায়, বাদ দিলে হবে ইনকাম ফ্রম স্যালারি। কি বাদ যায় সেটা ইনকাম ট্যাক্সে বলা আছে, কি কি বাদ যায়। এর থেকে লিখবো লেস, কি লিখবো লেস, প্রত্যেকে লেখ লেস বা মাইনাস, তোর কি কি মাইনাস হয় ভালো করে শুনবি, কিন্তু পরীক্ষায় কিন্তু এটা এখন যেটা পড়ছি থিওরি আসে খুব, এটার এমসিকিউ এসিকিউ খুব আসে। গ্রস ইনকাম ফ্রম স্যালারি থেকে কিছু বাদ যায়, স্যার কি বাদ যায়? ডিডাকশন লেখ, কি বললাম? ডিডাকশন। ডিডাকশন লেখ, মাইনাস করেছিস তো, লেখ ডিডাকশন, লেখ ডিডাকশন। স্কেল লাগবে না, এমনি এমনি কর কর, দু লাইন দু লাইন, লেখ ডিডাকশন, কি লিখলাম? ডিডাকশন, কি লিখলাম? ডিডাকশন। ডিডাকশন মানে ছাড়, ছাড় মানে কিছু বাদ যায়, ডিডাকশন মানে কিছু বাদ যায়। এই যে বাদ যাচ্ছে এটা কত নম্বর ধারায় বলা আছে এটা লিখতে হবে, ধারাটা লিখতে হবে, কারণ পরীক্ষায় আসে, আমার কথা শোন, পরীক্ষায় দেয়, বলে যে ইনকাম ফ্রম স্যালারি থেকে যে ডিডাকশন পাওয়া যায় সেটা কত নম্বর ধারায় বলা আছে, এইভাবে শর্ট কোশ্চেন দেয়, বলবে যে ইনকাম ফ্রম স্যালারি থেকে যে ডিডাকশন পাওয়া যায় সেটা কত নম্বর ধারায় বলা আছে, 1 নাম্বার দিল, তখন বলতে হবে, এমসিকিউ তে দেবে, তখন কত নম্বর ধারায় বলা আছে বলে এই শোন 16 নম্বর ধারায় বলা আছে। ধারাগুলো খুব আছে, কত নম্বর বললাম বল, মনে রাখতে হবে, আমি এখন বললাম এখন বলে দিলি না, মনে রাখতে হবে, 16 নম্বর ধারায় বলা আছে। তাহলে লিখবো কি, ডিডাকশন আন্ডার সেকশন 6, এটা পুরো মুখস্থ হয়ে যাবে, স্যার মুখস্থ হয়ে যাবে, এটা পুরো মুখস্থ থাকবে, এটা না পড়লেও মুখস্থ হবে, প্রতিটা অঙ্কেটাই লিখবো, আমরা মুখস্থ হয়ে যাবে। তাহলে স্যালারি দিয়ে কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায় বললাম, এই স্যালারি কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায়? 16। প্রশ্ন হলো কি কি ছাড় পাওয়া যায়, পরীক্ষায় একবার এসে কিউ দিয়েছিল, বলেছিল স্যালারি থেকে যে 16 নম্বর ধারায়, বলে 16 নম্বর ধারায় কি কি ছাড় পাওয়া যায়, এরকম ভাই বলে 16 নম্বর ধারায় কি কি ছাড় পাওয়া যায়, কি বললাম বল? কোশ্চেন বলছি 16 নম্বর ধারায় কি কি ছাড় পাওয়া যায়, 3টে ছাড় পাওয়া যায়, 16 নম্বর ধারায় 3খানা ছাড় পাওয়া যায়, 3খানা। কি কি? একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, কি বললাম? একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন, একটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্স, আর একটা এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস। আমি লিখে দিচ্ছি সব, এটা মনে রাখতে, মনে কোনো ভয় নেই, কেন এসে কি এটা পড়তেই হবে তোকে, তোর এমনি মুখস্থ হয়ে যাবে। তাহলে কি বললাম, প্রথমে কি পাওয়া যায় বল? স্ট্যান্ডার্ড ডিডাকশন, লেখ আমার সঙ্গে লেখ, স্ট্যান্ডার্ড ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশন। এই স্ট্যান্ডার্ড ডিডাকশন মানে জানিস তো, এটা দেবেই তোকে, এটা দেবেই তোকে। আজ তুই চাকরি করিস, তুই যদি চাকরি করিস এই ডিডাকশনটা তুই পাবিই পাবি, ঠিক আছে তো? এই ডিডাকশনটা পাবিই পাবি, মানে ভালো করে শোন আমার গল্পটা, শোন একটু গল্পটা বুঝে নে। তুই স্যালারি থেকে ধর এই বছরে কামিয়েছিস 1,70,303 টাকা, তাহলে এই টাকার উপর গভর্নমেন্ট তোর থেকে ট্যাক্স নেবে না, সরকার ওর থেকে কিছু ছাড় দেবে তোকে, কিছু ছাড় দেয়, আরো ছাড় দেয়। স্যার কত টাকা পাওয়া যায় স্ট্যান্ডার্ড ডিডাকশন? 50,000 টাকা, এখন বর্তমানে 50,000 টাকা চলছে, কত টাকা ছাড় পাওয়া যায়? 50,000 টাকা। কি বললাম? 50,000 টাকা দেবে স্যার, 10 লাখ টাকাও স্যালারি হলে 50,000 টাকা, 20 লাখ টাকা স্যালারি হলে 50,000 টাকা, আবার 1 লাখ টাকা স্যালারি হলে 50,000 টাকা, মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকায় পাওয়া যায় সবার জন্য, বুঝতে পারলি তো? কত? 50। প্রথম ঘরে লেখ 50,000 টাকা, মনে রাখতে হবে। এটা কিন্তু দেখ কোনো বইতে কোশ্চেনে লেখা ছিল না, কিন্তু এটা কিভাবে বললাম, মনে রাখতে হবে, সবার জন্য 50,000 টাকা। এই বইতে কোনদিন বলে দেবে না, কোশ্চেন কোনদিন বলবে না, মনে থাকবে তো? স্ট্যান্ডার্ড কত টাকা ছাড় পাওয়া যায় বললাম? 50,000 টাকা, 50,000 টাকা ছাড় পাওয়া যায়। এরপরে কি লিখবো, লেখ লেখ প্রফেশনাল ট্যাক্স, কি বললাম? এই অঙ্কে নেই, ড্যাশ দিলাম, ঠিক আছে? প্রফেশনাল ট্যাক্স যদি থাকে তাহলে লিখবো। এবার শোন, গল্প আছে, প্রফেশনাল ট্যাক্স মালিকও দিতে পারে, প্রফেশনাল ট্যাক্সের টাকা যদি মালিক দেয়, মালিকও দিতে পারে, কর্মচারীও দিতে পারে। এখানে কোনটা মাইনাস হবে? প্রফেশনাল ট্যাক্স এখানে মাইনাস হবে, কিন্তু মালিক যদি দেয়, তাহলে মালিক যদি প্রফেশনাল ট্যাক্স দেওয়া কি পারফিউস না, হ্যাঁ। মালিক তাহলে উপরেও বসবে। আমি অঙ্ক পাবো প্রফেশনাল ট্যাক্স, তখন বলে দেবো, জাস্ট একটু মাথায় রাখ এখানে কি কি আসে। একটা হয় এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস, লেখ এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস। এটা তো জাস্ট লিখছি, কিছু কাজের কাজ নয় এখানে, কেন জানিস তো? তুই পাবিই না বেসিক্যালি, এটা পাবিই না, তুই প্রতিটা অঙ্কে প্রথম দুটোই পাবি। কেন স্যার পাবো না এটা? এখানে এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস বুঝেছিস তো, বিনোদন করার জন্য যে ভাতা, এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস। যদি সরকারি কর্মচারী এন্টারটেনমেন্ট অ্যালাউন্স পায় তাহলেই ছাড় পাওয়া যায়,
তা আমাকে তো পরীক্ষায় সরকারি কর্মচারী অঙ্ক দেবেই না, আমাকে দেবে নন গভর্নমেন্ট। তো সুতরাং ইন্টারনাল ব্যালেন্স দেবে না তার পরীক্ষায় কোশ্চেন, ঠিক আছে? তো অঙ্ক করতে করতে বুঝিয়ে যাবি, কোনো চিন্তার ব্যাপার নেই। এর থেকে 50,000 টাকা বাদ দে, বাদ দিয়ে কত হচ্ছে বল? এটা হলো অ্যান্সার, 1,20,303। এটাকে বলে ইনকাম ফ্রম স্যালারি। এটা বেরোলো 1,20,303, বুঝতে পারলি? হুম। বল, আশা করি বুঝতে পেরেছিস। অঙ্কটা কি বুঝতে পারলি পুরো?